গ্রাউন্ড দিয়ে আমি নিউট্রালে ঠেকাচ্ছি, নিউট্রালে ঠেকানো মাত্রই দেখেন ট্রিপ হয়ে গেল, আর উঠবে না। তাহলে আমাকে রিসেট করতে হবে, যে আবার অন করলাম এমসিবিটা, এখন মেন ফেজে ঠেকাবো, এই যে জোরে একটা স্পার্ক হলো। কিছু পরিমাণে কারেন্ট সে মানুষের বডি হয়ে মেঝেতে চলে যাবে। যখনই আরসিবিও দেখবে যে কিছু পরিমাণে কারেন্ট সে আনব্যালেন্স দেখলো, তখনই সে ট্রিপ করে দিবে। অর্থাৎ আরসিডি কী কী, আরসিসিবি, আরসিবিও, ইএলসিবি, জিএফসিআই, এফডিডি, এসআরসিডি, পিআরসিডি, এগুলোর আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 34 নম্বর ভিডিওতে একটা আরসিবিও সম্পর্কে ডিটেলসে জানবো। এর আগের ভিডিওতে আমরা এমসিবি সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম এবং এমসিবির ভেতরে কিভাবে কাজ করে, তার পাশাপাশি এমসিবি নিয়ে কিভাবে ডিস্ট্রিবিউশন বোর্ডটা ডিজাইন করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তবে আজকে আমরা অনেক মজার একটা সার্কিট ব্রেকার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আরসিবিও। অর্থাৎ এই আরসিবিওটা সব ধরনের প্রোটেকশান দেয়। কেমন? আপনার যদি হাত থেকে কোথাও ফেজে বা নিউট্রালে, তাহলে সে সাথে সাথে ট্রিপ করে, এটা একটা এর বেশি বৈশিষ্ট্য। আবার যদি কোনো ফেজ আর নিউট্রাল এক জায়গাতে হয়ে যায়, অর্থাৎ শর্ট সার্কিট হয়, তাহলে সেক্ষেত্রেও সে ট্রিপ করে। আবার ওভারলোড যদি হয় সেক্ষেত্রেও ট্রিপ করে। অর্থাৎ সব ধরনের প্রোটেকশান সে দেয়। আমার যতগুলো সার্কিট ব্রেকার আছে তার মধ্যে সব থেকে প্রিয় সার্কিট ব্রেকার হচ্ছে আরসিবিও। অর্থাৎ আরসিবিও একটা কম্বাইন জিনিস। অর্থাৎ আরসিবিওটাকে তৈরি করা হয়েছে আরও কয়েকটা সার্কিট ব্রেকার নিয়ে। একটা হচ্ছে এমসিবি, একটা হচ্ছে আরসিসিবি। এমসিবিও কিন্তু দুইটা জিনিস নিয়ে তৈরি করা হয়। তো যাই হোক, এটা নিয়ে এখন আমি আলোচনা করব না। সার্কিট ব্রেকার অনেক ধরনের হয়ে থাকে, তবে বাসা বাড়িতে আমরা যারা ইলেকট্রিক্যাল কাজগুলো করব বা ইন্ডাস্ট্রিতে যারা ইলেকট্রিক্যাল কাজগুলো করব, সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দুটার সার্কিট ব্রেকার, একটা হচ্ছে এমসিবি আর একটা হচ্ছে আরসিবিও এবং আরসিসিবি। এই তিনটা ধরা হয় আর কি। তবে বাসাবাড়িতে যেহেতু বাসাবাড়ির ইলেকট্রিক্যাল থেকে যেহেতু এই সিরিজটা শুরু হয়েছে, একেবারে বাসাবাড়িটা শেষ করে তারপরে ইন্ডাস্ট্রিতে সে শিফট করবে এই সিরিজটা, সেজন্য প্রথমে আপনাকে বাসাবাড়ির সমস্যাটা সমাধান করতে হবে। বাসাবাড়িতে বলা হয় প্রত্যেকটা বাসাবাড়িতে মিনিমাম একটা করে আরসিবিও ব্যবহার করার জন্য, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমি যে দেশে থাকি সে দেশের মানুষ ম্যাক্সিমামই আরসিবিও সম্পর্কে চিনি না। এটা কিভাবে কাজ করে সেটা তো দূরের কথা, অর্থাৎ অনেকে নামই শুনিনি। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, একটা মানুষের জীবন পর্যন্ত এটা বাঁচিয়ে দিতে পারে। এটা এমন একটা ডিভাইস আর কি। তো আরসিবিওকে জানার জন্য আমাকে প্রথমে আরসিসিবি জানা উচিত, তারপরে এমসিবি জানা উচিত। এমসিবি আমরা জেনেছি, কিন্তু আরসিসিবি আগে আমি জানাবো না, কারণ বাসা বাড়িতে আরসিসিবি ইউজ হয় না। অর্থাৎ বাসা বাড়িতে আরসিবিও ইউজ হয়, যেটা হচ্ছে আরসিসিবি এবং এমসিসিবির সমন্বয়। তবে আমি আজকে বলে দিব আরসিসিবি কীভাবে কাজ করে। আরসিসিবি কীভাবে কাজ করে বা এমসিবি কীভাবে কাজ করে সেটা যদি জানেন, দুইটাকে ইনক্লুড করলে আপনার হয়ে গেল আরসিবিও। তারপরেও এই সার্কিট ব্রেকারগুলোকে ভাগ করার জন্য আরও বেশ কিছু সার্কিট ব্রেকার সম্পর্কে জানা যায়, যেমন আরসিসিবি, আরসিবিও, ইএলসিবি, জিএফসিআই, এফডিডি, এসআরসিডি, পিআরসিডি, তারপরে এমসিবি, এমসিসিবি, এমপিসিবি, ফিউজ, এএফসিআই, যে এত ধরনের যে সার্কিট ব্রেকার। ফিউজটা সার্কিট ব্রেকার না হলেও সে ওভার কারেন্ট প্রোটেকশন দেয়, সেই জন্য এর অন্তর্ভুক্ত আর কি। ফিউজ এই জায়গারই অন্তর্ভুক্ত। অর্থাৎ সার্কিট ব্রেকারকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে আরসিডি আর একটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস। আর আরসিডি অর্থ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট ডিভাইস। তো যাই হোক, এটা সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা একটা আরসিসিবি সম্পর্কে জানি, তারপরে এমসিবি সম্পর্কে জানি, তারপরে দুটাকে ইনক্লুড করে আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করব। তারপরে আমরা এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিব। আর বাসা বাড়িতে প্রত্যেকটা যে মেন এমসিবি থাকে না, মেন এমসিবির পাশাপাশি একটা আরসিবিও ব্যবহার করা উচিত। আপনি করবেন, কেউ করুক বা না করুক, আপনি করবেন এবং আপনি জানবেন, দেখবেন আপনার ওয়ারিংটা বা আপনার কাজটা অন্যজনের থেকে অনেক ডিফারেন্ট হবে। তারপরে আপনি বিদেশে যখন যাবেন, এগুলো সার্কিট ব্রেকার সম্পর্কে আপনি নাম শুনে থাকবেন। সেখানে এগুলো নিয়ে অনেক বড় বড় কাজ করা হয়। একটা দেখা যাচ্ছে, আমি যদি আপনাকে উদাহরণ দিই, একটু ইন্ডাস্ট্রি পর্যায়ে একটা ইন্টারলকিং সার্কিট বানাতে হয়তো বা আপনার 5,000 টাকা খরচ হবে, কিন্তু সেটা আপনি বিক্রি করবেন 50,000 টাকা দিয়ে। একটা স্টার ডেল্টা সার্কিট আপনার বানাতে ভালো ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যদি আপনি বানান, সেক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ খরচ হবে 4,500 থেকে 5,500 টাকা বা 8,000 টাকা সর্বোচ্চ, কিন্তু সেটা আপনি বিক্রি করবেন 60,000 টাকা বা 65,000 টাকা দিয়ে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে। তাহলে এই একটা বড় বড় ইন্ডাস্ট্রি চলে এগুলো সিস্টেমের মাধ্যমে। তাহলে এগুলো সিস্টেমকে জানার জন্য এগুলো সার্কিট ব্রেকার বা আরও বিভিন্ন ধরনের যে এমসিবি আছে বা আরও টাইমার আছে, এগুলো সম্পর্কে জানা উচিত।
যাই হোক, ওগুলো আমরা এখন স্কিপ করি। এখন আমরা সরাসরি চলে যাব এমসিবি এবং আরসিসিবি। এমসিবি সম্পর্কে আপনারা ডিটেলসে জানেন, তবুও আমি একবার জাস্ট রিভিশন দিয়ে নিব। এটা ধরেন আমার একটা এমসিবি, এটা ধরেন ডিপি টাইপ অর্থাৎ ডুয়েল পোল। আমি ফেজ এবং নিউট্রাল, আচ্ছা এটা আমি একটু আঁকিয়ে দিই। এটা হচ্ছে আমার ধরেন এটা সুইচ, যেটা হচ্ছে উঠানো বা নামানো যায়, এই যে এরকম, এই যে এটা হচ্ছে এমসিবি, ঠিক আছে। তো এই এমসিবিটা ধরেন পাশাপাশি দুটো বসানো আছে। একটা হচ্ছে ফেজ, এই যে আমার একটা ফেজ আমি সাপ্লাই দিয়ে দিলাম, আর একটা হচ্ছে নিউট্রাল সাপ্লাই দিয়ে দিলাম। এখন এখান থেকে তো আমি ফেজ পাবো, এপার দিয়ে আমি ফেজ পাবো, সেটার সঙ্গে আমি একটা লাইট লাগিয়ে দিলাম। আর যে আমার নিউট্রাল আছে এটার সঙ্গে লাইটের নিউট্রাল লাগিয়ে দিলাম। এখন এমসিবিটা যদি আমি তুলে দিই বা অন করে দিই, এমসিবিটা আসলে অন করার জন্য এরকম থাকে আর কি, এরকম একটা বার থাকে আর কি, উঠানো বা নামানো যায়। এটা ধরেন আমি তুলে দিলাম বা অন করে দিলাম, সেক্ষেত্রে এটার সাথে এটা শর্ট হবে, এটার সাথে এটা শর্ট হবে, তখন লাইটটা জ্বলবে, কারণ ফেজ দিয়ে কারেন্ট যাবে, নিউট্রাল দিয়ে ব্যাক করবে। এখন এমসিবি কী করে, এমসিবিতে যখন যে এর একটা রেটিং আছে, ধরেন আমার এটা C20, তাহলে 20 অ্যাম্পিয়ার, বা যদি সি ক্যাটাগরির হয় তাহলে দেখা যাচ্ছে 5 থেকে 6 গুণ অ্যাম্পিয়ার কিছু সময়ের জন্য সে সহ্য করতে পারে। তো যাই হোক, এটা আমার বিষয় না, বিষয় হচ্ছে এখন যদি আমি এটা ফেজের সঙ্গে নিউট্রালটা শর্ট করে দিই, তাহলে এই যে শর্ট হওয়ার কারণে ভেতরে যে কয়েল আছে সেই কয়েলটা প্রচুর পরিমাণে ম্যাগনেট জেনারেট করবে, তখনই ম্যাগনেট জেনারেট করলে একটা সলিনয়েড পিস্টনকে ধাক্কা দেবে, তখনই এই ট্রিপ মেকানিজমটাকে নামিয়ে দেবে, অর্থাৎ সে লাইনটাকে ভেতর থেকে কাট আপ করে দেবে ইন্টারনালি। তখন এখান থেকে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কারণে এই দিকে আর কোনো দুর্ঘটনা ঘটবে না, বা দেখা যাচ্ছে লাইনটা পুড়ে যাবে না। এটা হচ্ছে এমসিবি। বা ওভার কারেন্ট কি, যদি আপনার 20 অ্যাম্পিয়ারের হয় এমসিবি, সেক্ষেত্রে আপনি 40, 50 বা 60 বা 70 অ্যাম্পিয়ার যখন আপনি একটা নির্দিষ্ট সময় ধরে টানছেন, তখন ভেতরে বায়োমেটালিক স্ট্রিপ হিট হবে, তখনই সে কী করবে, এমসিবিটাকে ট্রিপ করে দেবে, বায়োমেটালিক স্ট্রিপের মাধ্যমে ট্রিগারকে অ্যাটাক করবে, মানে একটা ধাক্কা দিবে, তখন সেটা ট্রিপ করবে, অফ হয়ে যাবে। এটা হচ্ছে এমসিবি। আরসিসিবি, আচ্ছা আমি এখানে কিছু লিস্ট করেছি আপনাদের জন্য। যেমন আরসিসিবি হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, অর্থাৎ এটার কাজ কি, এটা আসলে কারেন্টের রেশিওটা দেখে, ফেজ থেকে নিউট্রালে কতখানি কারেন্ট গেল বা নিউট্রাল থেকে ফেজে কতখানি আসলো, এই যে দুটা সবসময় সে চেক করতে থাকে। যখনই দেখে কোনো কারেন্ট ফেজ থেকে যেটা পাঠিয়েছে, মানে যে কারেন্টটা, সেটা নিউট্রালে ব্যাক করেনি, কোথাও চলে গেছে, মাটিতে হোক বা মানুষের বডি হোক, অন্য কোথাও চলে গেছে, সেক্ষেত্রে সে একটা আনব্যালেন্স দেখতে পেলো, সাথে সাথে সে ট্রিপ করে দেবে, অফ করে দেবে। আরসিসিবি এই জিনিসটা সবসময় পরিমাপ করে যে ফেজ থেকে যতখানি কারেন্ট পাঠিয়েছে সে নিউট্রালে ততখানি কারেন্ট ব্যাক করতে হবে। যদি ব্যাক না করে তাহলে বুঝবে যে হয়তোবা সে কারেন্টটা অন্য কোথাও গিয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়েছে, সেই জন্য সাথে সাথে সে ট্রিপ করবে। এখন আমি একটা আরসিসিবি আঁকাবো। এটা ধরেন আমার আরসিসিবি। আচ্ছা, আরসিসিবি আমি একটু নীল কালি দিয়ে আঁকাই। এটা আমার কি ছিল, এমসিবি। এবার আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে আরসিসিবি। দুইটা প্রান্ত, এটারও অন অফ করার জিনিস আছে, ট্রিপও একটা ট্রিপ মেকানিজম থাকে। ট্রিপটা আমি আঁকিয়ে দিই, একটা ট্রিপ, এটার নাম হচ্ছে ট্রিপ, আর একটা হচ্ছে রিসেট, অর্থাৎ ভেতরে দুটো বাটন দেওয়া থাকে। বাটনটা আমি একটু পরে আলোচনা করছি। তাহলে আমার ধরেন এখানে একটা ফেজ আছে, এই ফেজটা আমি সরাসরি এর ইনপুটে দিয়ে দিলাম এক পাশে, আর এক পাশে নিউট্রাল আছে, নিউট্রালে দিয়ে দিলাম। এখন আমি কোনো লোড চালাবো, সেক্ষেত্রে আমার যে লোডটা আছে সেই লোডটাকে আমি আঁকিয়ে দিই। এটা ধরেন আমার একটা লোড, বা সেটা ঘরও হতে পারে। এখন এটাকে চালানোর জন্য আমার যে এই ফেজটা আছে এটার সাথে এটা শর্ট যদি আপনি উঠিয়ে দেন বা অন করে দেন, এই যে ফেজের সাথে এটা দিয়ে দিলাম, লাইটের এক পাশ, নিউট্রালের সাথে লাইটের অপর পাশ আমি দিয়ে দিলাম। আমি যে রুমে ভিডিওগুলো করি প্রচণ্ড গরম লাগে। এখন যে সময় ভিডিওটা আমি করছি এখন হচ্ছে সেপ্টেম্বর মাসের 21 তারিখ, প্রচণ্ড গরম। আমার আশপাশে প্রায় 4-5টা লাইট জ্বলে, আর আমার এই রুমে কোনো ফ্যান চলে না, আমার এই রুমে কোনো এসিও নাই, আমরা ইভেন এসিও চালাই না।
এই প্রচণ্ড গরমে আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয়, সেজন্য প্রচুর মানে গরম লাগে, সেজন্য নিয়মিতভাবে সবসময় ভিডিওগুলো আপলোড করার সুযোগ আমার হয় না আর কি। তো তার জন্য একটু ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। দেখেন গোটা গা আমার ভিজে গেছে এই গরমে, এত গরম। তো যাই হোক, একটু আমি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা যেন শিখতে পারেন এবং ভালো একটা পজিশনে আপনি যেতে পারেন। বাংলা ভাষাতে আমি যে সকল জিনিস নিয়ে আলোচনা করব, যে সকল আমার প্ল্যান আছে, এটা কোথাও পাবেন না, এটা মিলিয়ে নেবেন। তো যাই হোক, এখন ফেজ থেকে তো একটা কারেন্ট পাঠিয়েছি, ধরেন এটা 220 ভোল্ট আমি দিয়েছি, তাহলে ফেজ থেকে যে এই পাশে যে লোডের মধ্যে দিয়ে গিয়ে নিউট্রালে ব্যাক করছে, তাহলে আমার ধরে নিলাম যে 1 অ্যাম্পিয়ার সে পাঠাচ্ছে ফেজ থেকে, তাহলে অবশ্যই নিউট্রালে 1 অ্যাম্পিয়ার ব্যাক করতে হবে। এখন কোনো কারণে যদি এই কারেন্টটা আমি ধরেন এই ফেজটা একটা মাটির সাথে আমি লাগিয়ে দিলাম, তাহলে এই ফেজ ধরেন 1 অ্যাম্পিয়ার পাঠালো, সেই 1 অ্যাম্পিয়ারটা এই যে ধরেন কিছু পরিমাণে ধরেন আমি 0.02 অ্যাম্পিয়ার বা 0.02 বা দেখা যাচ্ছে আমি ধরেন 0.7, আচ্ছা 0.7 অ্যাম্পিয়ার মাটিতে চলে গেল, বাদ বাকি যে অ্যাম্পিয়ারটা আছে সেটা এখানে ব্যাক করলো। বাদ বাকি কত হয় যদি আমি এই হিসাবটা করি, দেখেন 1 মাইনাস 0.07, তাহলে 0.93, তাহলে কতখানি কারেন্ট সে ব্যাক করবে এখানে 0.93 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই যে 70 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সে মাটিতে চলে গেছে। সেক্ষেত্রে আরসিবিওটা যখনই দেখবে যে আমি যতখানি কারেন্ট পাঠিয়েছিলাম ততখানি ব্যাক করেনি, তাহলে সে সাথে সাথে ট্রিপ করবে বা কাট অফ করে দেবে, কারণ সে বুঝতে পেরে গেছে যে কোথাও কোনো না কোনো সমস্যা হয়েছে। সমস্যাটা কি, যতখানি কারেন্ট সে পাঠিয়েছে ততখানি কারেন্ট সে ফিরে পায়নি। তাহলে বিষয়টা এটা মাটির মাধ্যমে লিকেজ কারেন্ট হতে পারে। এখন যদি কোনো মানুষ আরসিবি এর কোনো একটা ফেজ বা নিউট্রালে হাত দেয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখেন, এখন কোনো একটা মানুষ কিভাবে হাত দিছে তার উপর নির্ভর করবে। ফেজ আর নিউট্রাল একসাথে হাত দিতে পারে, কোনো কাঠের পুরে বা বিদ্যুৎ পরিবহন করে না এমন কোনো স্যান্ডেলের উপর দাঁড়িয়ে থেকে ফেজ অথবা নিউট্রালে আলাদাভাবে হাত দিতে পারে, অথবা সরাসরি মাটিতে সে দাঁড়িয়ে থেকে ফেজ বা নিউট্রালে হাত দিতে পারে, অথবা সে মাটিতে দাঁড়িয়ে ফেজ এবং নিউট্রাল একসাথে হাত দিতে পারে। তাহলে সব রকম সম্ভাবনা আমরা এখানে তুলে ধরবো এবং কোনটা অ্যাকুরেট সেটা আমরা দেখব যে কোনটাতে আরসিবিও সলিউশন দিতে পারে। এখন এই যে একটা মানুষ, এখানে ধরেন একটা মানুষ এমন একটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, হতে পারে কেমন, কাঁচের উপর দাঁড়িয়ে আছে। ধরে নিলাম কাঁচের উপর দাঁড়িয়ে থেকে সে এই যে এক হাত দিয়ে ফেজে হাত দিল, তাহলে আরসিবিওটা কি ট্রিপ হবে? আরসিবিওটা ট্রিপ হবে না, কিন্তু পুরা মানুষের বডিতে কারেন্ট হয়ে থাকবে। কারেন্ট হয়ে থাকলে কি মানুষ শক খায়? শক খায় না। মানুষ যদি কোনো সার্কিট সম্পূর্ণ না করে বা মানুষের গা থেকে যদি কোনো কারেন্ট কোনো জায়গাতে যদি কোথাও চলে না যায়, সেক্ষেত্রে মানুষ কখনোই শক খায় না। মানুষের বডিতে ফেজ হয়ে থাকবে। আপনি যদি কোনো একটা কাঁচের পুরে দাঁড়িয়ে থেকে আপনি ফেজে হাত দেন, আপনারকে যদি বলেন আপনার কোনো একটা বন্ধুকে টেস্টার দিয়ে আপনার গায়ে হাত দিতে, তাহলে দেখবেন টেস্টারটা জ্বলছে, অর্থাৎ পুরো বডিটা আপনার কারেন্ট হয়ে আছে, কিন্তু আপনার শক করবে না, কারণ আপনার কারেন্টটা কোথাও যাচ্ছে না। যদি যেত আপনার মাধ্যমে যদি যেত, তাহলে সেখানে আপনার বডিটা লোডের মতো আচরণ করতো এবং আপনি শক খেতেন, কারণ আপনার বডির একটা রেজিস্ট্যান্স আছে। এখন কাঁচ না হয়ে ধরেন এটা সরাসরি একটা মেঝে, যার পরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মেঝে, তাহলে মেঝেতে অল্প পরিমাণে কারেন্ট চলাচল করতে পারে। সেক্ষেত্রে কিছু পরিমাণে কারেন্ট সে মানুষের বডি হয়ে মেঝেতে চলে যাবে। যখনই আরসিবিও দেখবে যে কিছু পরিমাণে কারেন্ট সে আনব্যালেন্স দেখলো, তখনই সে ট্রিপ করে দিবে। অর্থাৎ এটা কি হলো, কাচের পুরে দাঁড়ালে ট্রিপ করলো না, কিন্তু মেঝের পুরে দাঁড়ালে ট্রিপ করলো। কিন্তু মেঝের পুরে যদি আপনি আবার একটা ভালো মানের বিদ্যুৎ অপরিবাহী এমন স্যান্ডেল ব্যবহার করেন যেখানে ময়লা নাই যে স্যান্ডেলে, সেক্ষেত্রে আপনি যদি দাঁড়িয়ে থেকে হাত টাচ করেন, সেক্ষেত্রে আবার সে ট্রিপ করবে না। ট্রিপ মানে কি, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে না, মানে এটা। এখন আসি ফেজ এবং নিউট্রাল উভয়। এখন ধরেন আপনি কাচের পরে দাঁড়িয়ে আছেন, এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনার জীবনের একটা বিষয়। এখন ধরেন কাঁচ, এটা
এখন আপনার এক হাত দিয়ে ফেজ ধরলেন, আরেক হাত দিয়ে এই নিউট্রালে টাচ করলেন, সেক্ষেত্রে কি হবে, আপনার দেখেন ফেজটা এই এপার দিয়ে যাচ্ছে, যে এই লোডের মধ্যে দিয়ে তো যে নিউট্রালে ব্যাক করছে, আবার আপনার বডি হয়ে যাচ্ছে যে আবার নিউট্রালে ব্যাক করছে, অর্থাৎ আপনার বডিটা সম্পূর্ণ একটা লোডের মতো আচরণ করছে এবং আপনার বডিটা একেবারে শক খাবে এবং আপনার জীবনটাও চলে যেতে পারে। কারণ আপনি যখন লোডের মতো আচরণ করবেন তখন বিদ্যুতের দুইটা তার আপনাকে মানে খুব শক্তভাবে ধরে রাখার চেষ্টা করবে যেন আপনি ছুটতে না পারেন। তো এটাই হচ্ছে বিষয়, এই কনসেপ্টে আরসিবিও কাজ করে। এখন আরসিবিওটা কী রেটিংয়ের হয়ে থাকে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখেন আমার কাছে যে আরসিবিওটা আছে, এটা দেখেন এমসিবি এবং এটা হচ্ছে আরসিসিবি, এই দুইটা সমন্বয়ে হচ্ছে আরসিবিও। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার 63 অ্যাম্পিয়ারের এমসিবি, আর এটা হচ্ছে যে আরসিসিবিটা আছে সেটা হচ্ছে আমার দেখেন 0.03 অ্যাম্পিয়ার বা 30 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 30 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি যদি কোথাও দেখে যে লোডের কারেন্ট আনব্যালেন্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেটা ট্রিপ করবে। আরসিবিওর এটাই কাজ। তো আরসিবিও কী কী প্রোটেকশন দিচ্ছে, যত অ্যাম্পিয়ারের আরসিবিও আপনাকে দুইটা ডাটা দেখে নিতে হবে, যেমন আপনি এমসিবি শুধুমাত্র অ্যাম্পিয়ার দেখে নিতেন, আর আরসিবিও আপনাকে শুধু অ্যাম্পিয়ার দেখে নিতে হবে না, আরসিবিও আপনাকে অ্যাম্পিয়ার দেখার পাশাপাশি কারেন্ট দেখেও নিতে হবে যে আপনার ট্রিপ কারেন্ট কত মিলি অ্যাম্পিয়ারে সে ট্রিপ করবে। এখন আসি যে এই দুইটা বাটনের কথা, একটা হচ্ছে রিসেট, একটা হচ্ছে ট্রিপ। আরসিবিও কাজ করছে কিনা সেটা জানার জন্য আপনাকে প্রতি মাসে একবার করে ট্রিপ বাটনে চাপ দিতে হবে, অর্থাৎ ট্রিপ বাটনে যখন আপনি চাপ দিবেন সে ভেতরে একটা ভোল্টেজ তৈরি করে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মারের মাধ্যমে সে ভোল্টেজ তৈরি করে একটা ম্যাগনেটকে এঙ্গেজ করে সে ট্রিপ করবে। অর্থাৎ এই মেকানিজমটা ভেতরে আসলে কাজ করবে কিনা সেটা দেখার জন্য এই ট্রিপ বাটনটা কিন্তু কোনো মেকানিক্যাল সিস্টেম না। এই ট্রিপ বাটনটা আসলে একটা সুইচ যেটা ম্যাগনেটকে জেনারেট করার মাধ্যমে ট্রিপ করে দেয়। অর্থাৎ আরসিবিওটা যদি ভালো থাকে তাহলে ট্রিপ করবে, আর যদি আরসিবিও ভালো না থাকে তাহলে সেটা ট্রিপ করবে না। এখন ট্রিপ করার পরে আপনি এমসিবিওটা মানে যে এর পাশে যে এমসিবিটা থাকে সেটা আর কখনোই তুলতে পারবেন না যতক্ষণ না আপনি রিসেট বাটন চাপছেন। তাহলে রিসেট বাটনটা কেন দিল, এখন দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গাতে আপনার সিস্টেম ফল্ট হয়েছে, যে আর্থের লিকেজ হয়েছে বা ফেজ নিউট্রাল এক জায়গাতে হয়ে গেছে। এখন আপনি আরসিবিওটা নেমে গেছে, যেহেতু শর্ট সার্কিট প্রোটেকশন হয়ে দেয়, এখন আপনি ওই ফল্টটা যতক্ষণ খুঁজে না পাচ্ছেন ততক্ষণ এটা আপনাকে আর তুলতে দেবেন, আগে আপনাকে ফল্টটা খুঁজে বের করতে হবে। ফল্টটা যখন আপনি খুঁজে বের করবেন, সমাধান করে এসে আপনাকে এখানে রিসেট বাটনে চাপ দিতে হবে। রিসেট বাটনে চাপা মাত্রই তখন আপনি আবার এটা সুন্দরভাবে তুলে নিতে পারবেন। এতক্ষণ আমরা এমসিবি এবং আরসিসিবি আলাদা আলাদাভাবে জানলাম, এখন আমরা দুটো সমন্বয়ে আরসিবিও বানাবো, তারপরে আমরা এটা সম্পর্কে ডিটেলসে জানবো। আমার যে সার্কিটটা আছে সেটা দিয়ে আমি একটু বানানোর চেষ্টা করি, তারপরে মেন একটা আরসিবি আমি আঁকাবো। এখন দেখেন এমসিবির হচ্ছে দুইটা প্রান্ত, এটা হচ্ছে এমসিবি, এটা হচ্ছে আমার আরসিসিবি, দুইটা প্রান্ত। এখন আমি কি করতে পারি, এই যে এটার যে ফেজ, এটা তো ইনপুটই থাকলো, এটা ইনপুট, একটা ফেজ, একটা নিউট্রাল, তাহলে আমি ফেজ আর নিউট্রাল আমি ইনপুটে দিয়ে দিলাম, ফেজ এবং নিউট্রাল। আচ্ছা, নিউট্রালটা কালো কালি দিয়ে আঁকা উচিত, নিউট্রাল। এখন যেটা করতে পারি, এই যে আরসিসিবি, ঠিক আছে, এটার সাথে আমি এই যে উপরে আমি ফেজ দিয়ে দিলাম, এই যে নিউট্রালে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এটা ইনপুট আর এটা আউটপুট। এখন যেটা আমি চালাবো, এটা আমার একটা লোড হতে পারে। এখন দেখেন, এখন যদি ফেজ আর নিউট্রাল আমি এক জায়গা করে দিই, এই আরসিসিবি কিছুই করবে না, সেক্ষেত্রে এমসিবিটা ট্রিপ করবে। আবার যদি মনে করেন আমার কোনো একটা কারেন্ট এই এপার দিয়ে গ্রাউন্ডে চলে গেল, কোনো একটা মানুষ হাত দিল খালি পেয়ে, সেক্ষেত্রে মানুষের বডি হয়তো কারেন্টটা চলে যাবে, সেক্ষেত্রে আপনার এই আরসিসিবিওটা মাপবে, সাথে সাথে এটাকে সে ট্রিপ করার মেকানিজমটা করে দেবে, অর্থাৎ ট্রিপ করে দেবে। তাহলে বিষয়টা খুব সহজ হলো না? আরসিবিও খুব মজার একটা ডিভাইস, খুবই মজার একটা ডিভাইস, তবে এটা সম্পর্কে আপনাকে প্রপার নলেজ থাকতে হবে। আর মনে রাখতে হবে আরসিবিও সম্পর্কে, আরসিবিও যখন আপনি কিনবেন বাসা বাড়ির জন্য ট্রিপ
অ্যাম্পিয়ার হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। আপনি ইন্ডাস্ট্রির জন্য যদি ব্যবহার করেন, এটা প্রয়োজনের উপরে ডিপেন্ড করে 100 মিলি অ্যাম্পিয়ার বা 300 মিলি অ্যাম্পিয়ারের হয়ে থাকে। কারণ কোনো দেখা যাচ্ছে আপনি এমন একটা লোডে ব্যবহার করবেন, সেখানে সবসময় 70 বা 80 মিলি অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে আপনার সবসময় লিকেজ কারেন্ট যাবেই, যেভাবে হোক ময়লার মাধ্যমে যাবে। সেক্ষেত্রে আপনি যদি একটা 30 মিলি অ্যাম্পিয়ার আরসিবিও লাগান, সেক্ষেত্রে মেশিনটা চালু করার আগেই আপনার বারবার ট্রিপ করবে। সেক্ষেত্রে আপনাকে 100 মিলি অ্যাম্পিয়ারের একটা যদি আপনি আরসিবিও লাগান, মানে ট্রিপ ক্ষমতা, সেক্ষেত্রে 70 মিলি অ্যাম্পিয়ার লিকেজ হলেও সে ট্রিপ করবে না। বা আপনার যদি প্রয়োজন হয় যে না 300 মিলি অ্যাম্পিয়ারের উপরে হলে আমি ট্রিপ করাবো না, স্যার আমি ট্রিপ করাবো না, সেক্ষেত্রেও এটা সম্ভব। অর্থাৎ আরসিবিও কেনার জন্য আপনাকে অ্যাম্পিয়ার এবং ট্রিপ অ্যাম্পিয়ার দুটো দেখে কিনতে হবে। এখন আমরা একটা ডায়াগ্রাম আঁকিয়ে আমরা প্র্যাকটিক্যালে কাজটা করব। অর্থাৎ সরাসরি একটা আরসিবিও এখন আমরা আঁকাবো। অর্থাৎ এমসিবি এবং আরসিসিবি এর সমন্বয় হচ্ছে আরসিবিও, এটা আপনাকে মনে রাখতে হবে। এই যে আমার এটা দেখেন, এটা হচ্ছে আমার একটা আরসিবিও, দুইটা সেকশন করা আছে এরকম। আমার এখানে ইনপুট আর এখানে আমার আউটপুট। এটা আমার এমসিবির যে ট্রিপ মেকানিজম। এখানে একটা আমাদের বাটন দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এই যে একটা হচ্ছে ট্রিপ বাটন, টি লেখা আছে এখানে, ট্রিপ বাটন। আর একটা আছে রিসেট। এটা ভেতর থেকে একটার সাথে আরেকটা ইন্টারনালি কানেক্টেড আছে আর কি। তো এটাতে তো আর এখানে এটা থাকবে না, এটা ভেতর থেকে ইন্টারনালি কানেক্টেড থাকে। তো এটা আমরা আঁকাবো না, এটা এখানে একটা বক্স দেওয়া থাকে, বক্স আকারে কানেক্টেড থাকে এরকম। এটা আমরা হাত দিয়ে দেবো। এই দুইটা আমরা ব্যবহার করতে পারবো, এই দুইটা। তাহলে সেক্ষেত্রে আমরা, এটা আমার ফেজ, এটা আমার নিউট্রাল দিয়ে দিলাম। এখন সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এপারে ফেজ দিলে এপারে ফেজ পাবো, এখানে নিউট্রাল দিলে এখানে নিউট্রাল পাবো। এখানে যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। এটা আমার লোড। এখন আমার এটা নিউট্রাল। এখন আমরা যেটা করব, এভাবে তো আমরা ডায়াগ্রাম আঁকাবো। এটা হচ্ছে আমাদের আরসিবিও। এখানে আমরা এই ফেজে এবং নিউট্রালে একটা আলাদা মাটির যে তার আছে, যে মাটির তারটা তো সবসময় সবুজ কালার হয়, এই যে মাটিতে যে তারটা আছে পোতা, সেটা একবার নিউট্রালে টাচ করার চেষ্টা করব, আর একবার এই পাত দিয়ে এসে ফেজে টাচ করার চেষ্টা করব। তাহলে দেখব যে ট্রিপ হয় কিনা। দুইভাবেই ট্রিপ হবে। অনেকে মনে করতে পারেন নিউট্রালের সাথে নিউট্রাল কানেক্ট করলে কেন ট্রিপ করবে। এটা করবে কারণ এই যে কিছু পরিমাণে কারেন্ট এপার দিয়ে লোডের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওই কারেন্টটা যখন এখানে ব্যাক করবে, এই নিউট্রালে ব্যাক করতে গিয়ে যখনই গ্রাউন্ডে চলে যাবে, গ্রাউন্ডের রেজিস্ট্যান্স কম, যখনই চলে যাবে তখনই আপনার এটা ট্রিপ করবে। তো চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। চলেন, এই যে খেয়াল করে দেখেন, এটাই হচ্ছে আমাদের সে আরসিবিও। অর্থাৎ এটা হচ্ছে এমসিবি এবং এটা হচ্ছে আরসিসিবি। এই দুইটার সমন্বয়ে হচ্ছে আমাদের আরসিবিও। অর্থাৎ আমরা এই দুই পাশে ইনপুট দিব, এটার সাথে এটা কানেক্ট করা আছে আর কি। এপার দিয়ে এখানে কানেক্ট করা আছে, এপার দিয়ে এখানে কানেক্ট করা আছে, আর আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি। অর্থাৎ আমরা এই দুইটা প্রান্ত এবং এই দুইটা প্রান্ত ব্যবহার করব। তো উচিত হচ্ছে এপার দিয়ে ইনপুট দেওয়া। তাহলে আমরা যে ইনপুট এই প্লাগ দিয়ে দিব। আর আমরা টেস্ট করার জন্য, এটা হচ্ছে আমাদের সরাসরি মাটিতে পুঁতা আছে। এটা কোথাও নিউট্রালের সাথে বা কোনো মিটারের সাথে সংযোগ নাই, সরাসরি এটা আর্থিং, অর্থাৎ মাটিতে পুঁতা আছে। এটা দিয়ে আমরা কিছু টেস্ট করব। তো তার জন্য প্রথমে আমরা যেটা করব, যে এটা ইনপুট যেটা বললাম, ইনপুটে আমরা প্রথমে এটা লাগিয়ে নিই। সুন্দরভাবে লাগিয়ে দিবেন। তবে আরসিবিও হচ্ছে, যখন আরসিবিও দিয়ে যখন ডিস্ট্রিবিউশন বক্স ডিজাইন করবেন, সেক্ষেত্রে প্রথমে এমসিবি, তারপরে একটা আরসিবিও লাগানোর নিয়ম। অর্থাৎ আরসিবিওর মধ্যে এমসিবি থাকে, কিন্তু এর আগে আরও একটা এমসিবি লাগানো উচিত, এটা বলা হয় আর কি। এটা আমি ইনপুটে দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, এখন আমি এই যে আউটপুট, জাস্ট ব্যাটেন হোল্ডারের সাথে দুইটা তার, আর এটা লাইট। তাহলে আমার ফেজ কোনটা, এটা ইনপুটের ফেজ। তাহলে এটা আমি এখানে যদি আমি ফেজ দিই, তাহলে আমি এপাশে ফেজ পাবো। হ্যাঁ, এটার সাথে এটা শর্ট, এটার সাথে এটা শর্ট। তো সেক্ষেত্রে আমি এটার সঙ্গে এটা লাগিয়ে দেবো। আপনি যদি উল্টা করেও লাগান কোনো সমস্যা নাই, কাজ করবে। তবে উল্টা করে লাগালে সিকোয়েন্সটা দেখতে ভালো লাগে না, এই আর কি।
এখন আমরা আরসিবিওটা দিয়ে লাইনটা টেস্ট করে দেখি। এই যে আমার কাছে দেখেন এই প্লাগটা আছে, মাল্টিপ্লাগ। গ্রাউন্ডটা আমি একটু এর সাথে পেঁচিয়ে দিই, তাহলে আমার ইউজ করতে সুবিধা হবে, লড়বে না। আচ্ছা, এখন আমি এই যে এটার সঙ্গে প্লাগ আমি লাগিয়ে দিলাম, দেখেন চলছে। আমি যদি অফ করে দিই চলবে না, তাহলে এটা সুইচের মতো কাজ করছে। দেখেন সুইচের মতো কাজ করছে। তাহলে এটা একটু খেয়াল করে দেখবেন। আমি যদি অন করলাম, অন করার পর যদি এই ট্রিপে চাপ দিই, এটা কিন্তু টেস্ট করার অপশান, ট্রিপে যখন চাপ দিব এই যে অফ হয়ে গেল। এখন আমি যতই তোলার চেষ্টা করি, আমি বলেছিলাম এটা তোলা সম্ভব না যতক্ষণ রিসেট না করব। এই যে রিসেটে চাপ দিব, তারপরে এখন এই যে অনায়াসে উঠবে, নামবে, উঠবে। এখন ট্রিপ করবে, এটা প্রতি মাসে একবার করে টেস্ট করা উচিত। এই যে এখানে চাপ দিবেন, এই যে এটা পড়ে যাবে, দেখেন উঠবে না। আবার রিসেটে চাপ দিলাম, এবার উঠে গেল। এই যে ট্রিপে যদি চাপ দেন পড়ে গেল। এটা একটা দেখলেন। এখন আমি দেখানোর চেষ্টা করব যে কোথাও যদি আমি এই আর্থিংটা যদি আমি এটার সাথে ঠেকাই, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। তাহলে যে আমার যে আর্থিংটা আছে সেটা, যে আর্থিং যে তারটা আছে, এটা আমি একটু খুলে নিলাম। এখন আমি প্রথমে অন করার চেষ্টা করি, অন হচ্ছে না, তাহলে রিসেট করে দিলাম, অন করলাম। তাহলে আমি এই কারেন্টটা যদি অন্য কোথাও পাঠিয়ে দিই, সেক্ষেত্রে কী হবে, খুব সাবধানে কিন্তু আমি বিষয়টা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু ইনপুটে দিলে কিন্তু কখনো এটা প্রোটেক্ট দিবে না, আপনাকে আউটপুট থেকে নিতে হবে। অর্থাৎ যে পাশে ভোল্টেজ দিবেন তার আউটপুটে আপনাকে আনব্যালেন্স করতে হবে। তাহলে এই প্রান্ত অথবা এই প্রান্ত যে কোনো একটাতে আমি ঠেকাবো। ধরেন এই গ্রাউন্ড দিয়ে আমি নিউট্রালে ঠেকাচ্ছি, নিউট্রালে ঠেকানো মাত্রই দেখেন ট্রিপ হয়ে গেল, আর উঠবে না। তাহলে আমাকে রিসেট করতে হবে, যে আবার অন করলাম এমসিবিটা। তা আবার যদি নিউট্রালে ঠেকাই, দেখেন নেমে গেল। এখন আমরা ফেজে টেস্ট করব। তবে ফেজে যদি আমরা টেস্ট করি, প্রচণ্ড একটা বেশি পরিমাণে ফায়ারিং হবে। এর কারণটা হচ্ছে আমার এটাতে লোডটা হচ্ছে একটা নিজে একটা রেজিস্ট্যান্স। তো নিউট্রালে সে রেজিস্ট্যান্স হয়ে ভোল্টেজ আসছে, তারপরে সে যাচ্ছে, সেজন্য কম স্পার্ক। বিষয়টা দেখেন, এই যে আমি রিসেট করলাম, দিয়ে তুললাম। এখন এটা আমি সরাসরি এই ফেজ কোনটা দেখি, এখন মেন ফেজে ঠেকাবো। এই যে জোরে একটা স্পার্ক হলো, দেখেন আবার জোরে। এখন আমি যদি মনে করি যে না, আমি এই আর্থিং না দিয়ে এমনি অন্যভাবে আনব্যালেন্স দেখাবো, সেটাও কিন্তু সম্ভব। তার আগে আমি একটা শর্ট সার্কিট টেস্ট করে দেখাই। তো শর্ট সার্কিট যদি করি, তাহলে আমরা ফেজ আর নিউট্রালকে এক জায়গাতে করে দিতে হবে। যে তার দিয়ে আমরা ফেজ এবং নিউট্রাল এক জায়গাতে করে দেব। এইভাবে ফেজ এবং নিউট্রাল এক জায়গাতে যদি করে দিই, অনেক জোরে একটা কিন্তু ফায়ারিং হবে। এই তারটাই গলে যাচ্ছে, কারণ এটা খুবই চিকন তার। এখন আমরা মোটা তার দিয়ে চেষ্টা করে দেখব। টেস্ট করে দেখব এত জোরে ফায়ারিং হচ্ছে কেন। এখন কিন্তু আমরা শর্ট সার্কিট টেস্ট করছি, আমরা লিকেজ কারেন্ট না। লিকেজ কারেন্ট খুবই হালকা পরিমাণে হলেও সেটা ট্রিপ করবে, কিন্তু এটা যেহেতু 63 অ্যাম্পিয়ারের উপরে হলে বা 63 অ্যাম্পিয়ার তার যদি এটা সহ্য করতে পারে, তখন এটা ট্রিপ করবে। তো সেটা আমরা এখন দেখব। অনেক জোরে একটা ফায়ারিং হবে এবার। এই যে খুব জোরে একটা ফায়ারিং হলো, এবং এই যে এটা জুড়ে গেল এরকম মনে হচ্ছে। দেখেন একবারে ওয়েল্ডিং হয়ে গেছে, এত জোরে একটা ফায়ারিং হয়েছে। এই যে একবারে মেল্ট হয়ে গেছিলো। দেখেন এমসিবিটা আমার ট্রিপ হয়ে গেছে। তাহলে এটা শর্ট সার্কিট খুব অনায়াসে আমরা টেস্ট করতে পারছি। এখন আমরা জাস্ট লিকেজটার আরেকবার টেস্ট করে দেখব এটা ভালো আছে কি না। যে অন করলাম, যদি ট্রিপে চাপ দিই, দেখেন এটা ট্রিপ করবে, তার মানে এটা ঠিক আছে। যদি আপনি প্র্যাকটিক্যালও টেস্ট করতে চান, সেক্ষেত্রে এটা অন করলাম, দিয়ে যে আমাদের আর্থিং আছে, আর্থিংটা সরাসরি আমি নিউট্রালে ঠেকালাম, আউটপুটে নিউট্রালে ট্রিপ করলো। আবার রিসেট করলাম, আবার অন করলাম, এবার ফেজে ঠেকালাম, অন করলো। এখন অনেকের মাথায় প্রশ্ন থাকে যে এটা আমি যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে কি হবে। এক্সচেঞ্জ বলতে গেলে যে এটা আউটপুট হিসেবে ব্যবহার করব, এটা ইনপুট হিসেবে। তাহলে এটা আমরা একটু করে দেখি যে বিষয়টা কি হয়। লাগানো উচিত, এটা ইনপুট। তবে আমরা একটু ঘুরেও দেখার চেষ্টা করব আসলে কাজ হচ্ছে না সে বিষয়টা আমরা দেখব। তো তার জন্য আমরা এটা আউটপুটটা খুলে ফেললাম। যে এটা লেগে গেছিলো। এখন দেখেন এটা আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যে এটা একটা লাগালাম,
এটা আমার আউটপুট, এবার এটা ইনপুট। তাহলে ঠিক আছে, এবার ইনপুটটা আমরা সরাসরি প্লাগ লাগাবো। যে আমরা পোলটা চেঞ্জ করে দিলাম, প্রান্তটা, যে এখন দেখি প্লাগে লাগালাম, লাগানোর পরে যে এটা অন করলাম, এখন টিপ বাটনে চাপ দিলে খুলে গেল। হ্যাঁ, আবার রিসেট করলাম। এখন আমরা টেস্ট করে দেখব যে আসলেই লিকেজ পাঠালে কি হয়। তাহলে আমরা যেটা করব যে প্রথমে আমাদের কাছে যে আর্থিংটা আছে, এখন আমরা যে আমাদের কাছে যে আর্থিংটা আছে অর্থাৎ মাটি থেকে যে তারটা আসছে সরাসরি আমরা এই হোল্ডারে ঠেকাবো। দেখেন ট্রিপ করলো। এবার যদি মনে করি যে না আবার রিসেট করবো, এবার নিউট্রালে ঠেকাবো, তাও ট্রিপ করলো। এখন আমরা শর্ট সার্কিট এইভাবে টেস্ট করব, অর্থাৎ আবার অনেক জোরে একটা ফায়ারিং হবে, এটা মেল্ট হয়ে যায় একবারে। এটা খুব সাবধানে করতে হবে, চেষ্টা করবেন। যদি অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে এই ধরনের রিস্ক নিয়ে কাজ না করার। তার মানে আমরা যে বিষয়টা এখন বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমাদের যদি ইনপুট হিসাবে এটা ব্যবহার করি, এটা যদি আউটপুট হিসাবে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে শর্ট সার্কিট লিকেজ কারেন্ট দুইটাই কাজ করবে। কিন্তু যদি আমরা এটা আউটপুট হিসাবে ব্যবহার করি, এটা ইনপুট হিসাবে ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে আর শর্ট সার্কিট কাজ করবে না, কিন্তু লিকেজ কারেন্ট কাজ করবে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করব, যেখানে চাইনিজ ভাষায় নোট করে দিয়েছে যে এটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, তাহলে এই ভুলটা আমরা কখনোই করব না। সব সময় আমরা এখান থেকে ইনপুট দিব, এখান থেকে আমরা আউটপুট নিব, যদি আমরা শর্ট সার্কিটের প্রোটেকশনটা পেতে চাই। লিকেজ কারেন্ট দুই দিক দিয়ে প্রোটেকশন দেবে, কিন্তু শর্ট সার্কিটের প্রোটেকশনের জন্য অবশ্যই এটা ইনপুট, এই দুইটা প্রান্ত ইনপুট, এই দুইটা প্রান্ত আউটপুট। এখানে আপনি ফেজ নিউট্রাল চেঞ্জ করে দিলেও কাজ করবে, এখানেও ফেজ নিউট্রাল চেঞ্জ করে আউটপুট নিলেও কাজ করবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা প্র্যাকটিক্যালে একটা আরসিবিও সম্পর্কে ডিটেলসে জানলাম এবং কিভাবে ইউজ করতে হয় প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা এটা শিখলাম। তো এখন আমরা এই যে আরও কিছু সার্কিট ব্রেকার আছে, এটা নিয়ে একটু ছোটোখাটো আমরা আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিও রিসার্চ না করে আমি ভিডিও করি না, আমার ভিডিওটা তুলনামূলক অনেক লম্বা হয়ে থাকে। আমি চিন্তা করি আমার পাশে কোনো একটা মানুষ আছে, আমি তাদের একটা ক্লাস নিচ্ছি, অর্থাৎ আমি ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি ভিডিও করি না, আমি চেষ্টা করি যে আমি একটা ক্লাস নিচ্ছি, এভাবে আমি শেখায় আর কি, গল্পের আকারে। তো এই প্রসেসটা অবলম্বন করতে গিয়ে দেখা যায় অনেকে মনে করে যে 5 মিনিটে অনেক কিছু শিখবো, 10 মিনিটে অনেক কিছু শিখবো, তারা আমার এই ভিডিওগুলো সচরাচর দেখে না, বা অল্প একটু দেখে তারপর কেটে কেটে আর দেখে না। তো সেক্ষেত্রে কী হয়, আমার চ্যানেলের প্রচুর পরিমাণে একটা ক্ষতি হয়। তবে আমি এটা কিছু মনে করি না, আমি চিন্তা করি যে আমি যাকে শিখাবো খুব প্রপার ওয়েতে শিখাবো। আমার ভিডিওটা লম্বা হোক, মানুষের মানে ভিউ কম হোক, তারপরেও মানুষের কাছে কম পৌঁছাক, যতগুলো মানুষের কাছে পৌঁছাক যারা বেসিক জানে না, যাদের বেসিক ক্লিয়ার নাই, তারা যেন ভালো করে শিখতে পারুক, এতটুকুই আমার চাওয়া। একটা 50 মিনিটের ভিডিওতে সর্বোচ্চ রিচ দেখা যাচ্ছে আমার 5 মিনিট বা 7 মিনিট সর্বোচ্চ সময় দেখে একটা এভারেজে, তারপরে সে কেউ দেখে না, মানে ম্যাক্সিমাম। কেউ অনেকে আছে সম্পূর্ণ ভিডিওই দেখে, একেবারে একটা সেকেন্ডও কাটে না। আবার অনেকে আছে যে 5টা মিনিট বা 7টা মিনিট দেখার পরে দেখে না। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে না তাদের জন্য চ্যানেলের প্রচুর পরিমাণে একটা ইফেক্ট পড়ে। আর এই ইফেক্টটা কেমন, অনেক মানুষের কাছে ছড়াতে পারে না, বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা অনেক কম, এটা হচ্ছে এর মূল কারণ। তবে চেষ্টা করবেন যারা প্রপার নলেজ নিতে চান, একটা ক্লাস করতে আসছেন, আপনি এখানে একটা ক্লাস করতে আসছেন, আমি আপনার একটা ক্লাস নিচ্ছি, আমি জাস্ট এই সময়ের মধ্যে এতখানি শিখাবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসি না। আমার কথা বলতে যতখানি সময় হয়, টপিকগুলো যতখানি ক্লিয়ার করতে যতক্ষণ সময় লাগে আমি সেটা নিব। এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট। এখন এমসিবির ভেতরে কি কি থাকে আমরা একেবারে ইন্টারনাল ডিটেলসে জেনেছিলাম, ভেঙেও দেখেছিলাম ভেতরে, কিন্তু একটা আরসিবিওর দাম দেখা যাচ্ছে যে এমসিবির থেকে অনেক অনেক গুণে বেশি। একটা এমসিবির দাম দেখা যাচ্ছে 63 অ্যাম্পিয়ারের এমসিবির দাম 200 বা 220 টাকা বা 250 টাকার আশপাশে, কিন্তু একটা আরসিবিওর দাম 63 অ্যাম্পিয়ারের আরসিবিওর দাম দেখা যাচ্ছে 2500 বা 2600 টাকা দাম। তাহলে কত গুণে বেশি? এটার ওয়ার্কিং মেকানিজমটা একটু জটিল, এটা ভেতর থেকে ব্যাখ্যা করতে গেলে এটাকে খুলতে হবে, ভাঙতে হবে। তো এটা আমরা অন্য কোনো এক সময় চেষ্টা করে দেখব। তবে
আরসিবিওর মধ্যে এমসিবির মধ্যে যা যা থাকে সব কিছুই থাকে, জাস্ট এক্সট্রা করে যুক্ত করা থাকে ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার এবং কয়েল। অর্থাৎ ডিফারেনশিয়াল ট্রান্সফর্মারটা কী করে, এই লোডটার যে আনব্যালেন্স যদি হয় বা ভোল্টেজটা যদি আনব্যালেন্স হয়, মানে যে কারেন্টটা সেটা যদি আনব্যালেন্স হয়, সেক্ষেত্রে সে সেটা বুঝতে পারে, বোঝার সাথে সাথে একটা কয়েলকে সে সিগন্যাল পাঠায়, সেই কয়েলটা এঙ্গেজ হয়ে সেটাকে ট্রিপ করায়, এটাই। আর ট্রিপ বাটনটাও এভাবেই কাজ করে। ট্রিপ বাটনটা যখন আপনি পুশ করবেন তখন এই ডিফারেনশিয়াল ট্রান্সফর্মারকে এঙ্গেজ করায়, যে মানে ভোল্টেজের যে পরিবর্তনটা হয়ে গেছে এরকম একটা সে মানে করায়, একটা সিগন্যাল পাঠায়, তখনই সে তার আগের মতোই যে ওয়ার্কিং প্রিন্সিপালটা ওইটাই ফলো করে সে তাকে ট্রিপ করে। তো এখন আমরা আরও কিছু জিনিস জানবো, যেমন আরসিডি কাদেরকে বলে, অনেকে আরসিবিওকে আরসিডিও বলে অনেকেই। আসলে আরসিডিও জিনিসটা কি, আরসিডি হচ্ছে কারেন্টের যে পরিবর্তন সেটা যদি ডিটেক্ট করতে পারে সেটাকে বলা হয় আরসিডি, অর্থাৎ কারেন্ট নিয়ে যারা কাজ করে তারা আরসিডি, আর যারা ভোল্ট বা ওভারলোড নিয়ে কাজ করে সেটা হচ্ছে এগুলা ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস। অর্থাৎ আরসিডি কী কী, আরসিসিবি, আরসিবিও, ইএলসিবি, জিএফসি, এফডিডি, এসআরসিডি, পিআরসিডি, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, সেটা আমি এখন একটু ব্যাখ্যা করব। যেমন এখানে আমি একটু লিস্ট করে রাখছি যেন আপনাদের ব্যাখ্যা করতে একটু সুবিধা হয়। দেখেন সম্পূর্ণ আমি লিস্ট এভাবে করে রাখি আর কি, যেন আপনাদেরকে আমি সুন্দরভাবে গঠন দিয়ে শেখাতে পারি। অনেকে জানেই না যে আরসিডির মধ্যে এগুলো পড়ে, অনেকে মনে করে আরসিডি আলাদা, আরসিবিও আলাদা, ইএলসিবি আলাদা এরকম, কিন্তু না, আরসিডি মধ্যে এগুলা পড়ে, আবার কিছু কিছু জিনিসের কম্বাইন হচ্ছে এগুলো, আমি সেটা এখন আলোচনা করব। যেমন প্রথমে আসে আরসিসিবি। আরসিসিবি আমি আলোচনা করলাম যে ফেজ এবং নিউট্রালের কারেন্টটা সবসময় পরিমাপ করে, যদি দেখে যে কোনো কারেন্ট আনব্যালেন্স হয়ে গেছে তখন সেটা ট্রিপ করবে, কিন্তু শর্ট সার্কিট সে প্রোটেকশন দিবে না। আরসিবিও কী করে, শর্ট সার্কিট প্রোটেকশন দিবে, ওভারলোড প্রোটেকশন দিবে, তারপরে দেখা যাচ্ছে যে আপনার লিকেজ কারেন্ট প্রোটেকশন দিবে। এখন আরসিসিবির পূর্ণরূপ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, আর আরসিবিওর পূর্ণরূপ হচ্ছে রেসিডুয়াল কারেন্ট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন। এখন ইএলসিবি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, মানে একটা মানে ইএলসিবির পূর্ণরূপ হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, অর্থাৎ আর্থের যে লিকেজ হয় কোনো কারেন্টে যদি কারেন্টটা বাইপাস হয়ে চলে যায়, এটা আগের একটা টেকনোলজি, মানে একটা হচ্ছে ভিইএলসিবি বলা হয়, একটা হচ্ছে সিইএলসিবি বলা হয়। অর্থাৎ যেটা ভিইএলসিবি সেটা হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করে কাজ করে, ভোল্টেজ যদি বাইপাস হয়ে যায় তার উপর ডিপেন্ড করে কাজ করে। আর একটা হচ্ছে সিইএলসিবি, সেটা হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ড করে সেটা কাজ করে। অর্থাৎ কারেন্ট খুবই ক্ষুদ্র একটা কারেন্ট যদি বাইপাস হয়ে যায়, কারেন্টটা কিন্তু সবথেকে আসল জিনিস, ভোল্টেজ জাস্ট একটা চাপ, তাহলে কারেন্ট যদি বাইপাস হয়ে যায় সেক্ষেত্রে সেটা ট্রিপ করে। অর্থাৎ এই যে আমাদের দেখেন এখানে আছে লেখা আছে ভিইএলসিবি এবং সিইএলসিবি, আমরা যে সিইএলসিবিটা বলি এটাকে আমরা আরসিসিবি নামেও ব্যাখ্যা করি। অর্থাৎ সিইএলসিবি আর আরসিসিবি জিনিসটা এক, তবে ভিইএলসিবি জাস্ট কাজ একই, জাস্ট ভোল্টেজের উপরে কাজ করে। এখন জিএফসিআই, গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারাপ্ট, অর্থাৎ আপনার যে গ্রাউন্ড করা থাকে সেই গ্রাউন্ডে যদি ফল্ট থাকে সেটা ডিটেক্ট করে, যদি ফল্ট হয় তাহলে সেটা ট্রিপ করে। তারপরে এএফডিডি হচ্ছে আর্ক ফল্ট ডিটেকশন ডিভাইস। অর্থাৎ আর্ক জিনিসটা কি, আর্ক হচ্ছে স্পার্ক, কোথাও যদি স্পার্ক হয় সেক্ষেত্রে সেটা ডিটেক্ট করতে পারে যে কোথাও লুজ কন্ট্যাক্ট হচ্ছে, লুজ কন্ট্যাক্ট হলে সে সাথে সাথে ট্রিপ করে দেবে। এনসিবি বা আরসিসিবি কিন্তু লুজ কন্ট্যাক্টে ট্রিপ করে না, কিন্তু আমাদের যে এএফডিডি বা আর্ক ফল্ট ডিটেকশন ডিভাইস এটা উন্নত দেশে ব্যবহার করা হয়, যে কোথাও স্পার্ক হলে বা লুজ কন্ট্যাক্ট হলে সে ট্রিপ করবে। এবার এসআরসিডি হচ্ছে সকেট রেসিডুয়াল কারেন্ট ডিভাইস, অর্থাৎ এটাও এক ধরনের আরসিসিবি, কিন্তু এটা সরাসরি একটা সকেটে লাগানো যায়, সে সকেটে লাগানোর পরে আপনি কোনো একটা লোডে আলাদাভাবে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ কোনো বাসাতে সম্পূর্ণ ওয়ারিংয়ে যদি কোথাও আরসিসিবি বা আরসিবিও না থাকে সেক্ষেত্রে কোনো একটা রুমে একটা মেন একটা মেশিনের জন্য একটা আরসিসিবি বা আরসিবিও দরকার, সেক্ষেত্রে আপনি একটা ওই নির্দিষ্ট একটা মেশিনের জন্য প্লাগের মাধ্যমে এসআরসিডি বা সকেট রেসিডুয়াল কারেন্ট ডিভাইস আপনি ব্যবহার করতে পারেন। এরপর পিআরসিডি বা পোর্টেবল রেসিডুয়াল কারেন্ট ডিভাইস, অর্থাৎ এটাও সেম জিনিস, শুধুমাত্র সকেটে না, এটা সকেটে লাগানোর পাশাপাশি, সকেটে তো ওটা ফিক্সডভাবে লাগিয়ে দিলেন, কিন্তু এটা সরাসরি পোর্টেবল, অর্থাৎ মাল্টিপ্লাগের মতো বিষয়টা আপনি যে কোনো জায়গাতে ওটা বহন করতে পারবেন। যে এরকম হতে পারে যে কোনো একটা মেশিন আপনাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যেয়ে ব্যবহার করতে হয়, হতে পারে একটা অসিলোস্কোপ মেশিন যেটা খুব সেন্সিটিভ, তো সেগুলো আপনি বিভিন্ন জায়গাতে নিয়ে যেয়ে ব্যবহার করেন, তো বারবার আপনি সব জায়গাতে তো আরসিসিবি বা আরসিবিও এগুলো পাবেন না, সেক্ষেত্রে পিআরসিডি একটা বেস্ট একটা আপনার জন্য চয়েস, এগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না আর কি। এরপরে ওভার কারেন্ট প্রোটেকশন, অর্থাৎ আরসিডিকে আমি ব্যাখ্যা করে ফেললাম,
আরসিডি সবগুলোকে নিয়ে এবার হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন, অর্থাৎ ওভার কারেন্ট প্রোটেকশন এমসিবি দেয়, আপনারা জানেন যে শর্ট সার্কিট বা ওভারলোড প্রোটেকশন দেয় এমসিবি। আর এমসিসিবি কি, এমসিবির বাপ হচ্ছে এমসিসিবি, অর্থাৎ এমসিবি দেখা যাচ্ছে 125 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ হয়, দেখা যায় সচরাচর। আর এমসিসিবি দেখা যায় যে 500 অ্যাম্পিয়ার বা 1000 অ্যাম্পিয়ার বা 2000 অ্যাম্পিয়ার বা 4000 অ্যাম্পিয়ারের এমসিবিও হয়ে থাকে, অর্থাৎ এত বড় এত বড় এত বড় এত বড় বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। অর্থাৎ এমসিবি আর এমসিসিবির প্যাটার্ন এবং কাজ সম্পূর্ণ সেম, শুধুমাত্র এমসিসিবি হচ্ছে অনেক বড়, অনেক হিউজ অ্যাম্পিয়ারের, আর এমসিবি হচ্ছে তুলনামূলক কম অ্যাম্পিয়ারের। এবার আসি হচ্ছে এমপিসিবি। এখন একটা ইন্ডাকশান মোটর যেগুলো আমরা চালাই, 3 ফেজ ইন্ডাকশান মোটর, সেগুলো 3টা ফেজ থাকে। কোনো একটা ফেজ যদি ব্লক হয় বা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে সাথে সাথে মোটরটা পুড়ে যাবে ভিতর থেকে। কোনো একটা 3টা ফেজের মধ্যে কোনো একটা ফেজ যদি মিসিং হয়, সাথে সাথে মোটরটা পুড়ে যাবে। অথবা আপনাকে কোন মোটরটা চালু করার জন্য সবগুলো ফেজ একসাথে দিতে হবে, সবগুলো ফেজ একসাথে ডিসকানেক্ট করতে হবে অফ করার জন্য। সেক্ষেত্রে এমপিসিবি একটা বেস্ট একটা আপনার জন্য চয়েস, যে কোথাও ফেজ মিসিং হলে বা কোনো একটা মোটর দেখা যাচ্ছে আপনি কোথাও চেপে ধরলেন, কোনো কারণে ঘুরতে পারছেন না, জ্যাম হয়ে গেল, সেক্ষেত্রে মোটরকে প্রোটেকশন দিয়ে দেবে। অর্থাৎ একটা মোটরের যাবতীয় প্রোটেকশন দেয় এমপিসিবি, অর্থাৎ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এখন আমি কয়েকটা পুনরূপ হয়তো বা বলা হয়নি। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, আর এমসিসিবির ফুল ফর্ম হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, আর এমপিসিবি হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এখন ফিউজও কিন্তু এর মধ্যে পড়ে, ওভার কারেন্টের মধ্যে, যে একটা নির্দিষ্ট একটা অ্যাম্পিয়ারের বেশি যদি যায়, সেক্ষেত্রে ফিউজটা পুড়ে যায়। এই জন্য এটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইসের সদস্য। এএফসিআই এটা হচ্ছে এটার মধ্যেই পড়ে, অর্থাৎ আর্ক ফল্ট সার্কিট ইন্টারাপ্ট, অর্থাৎ কোথাও যদি স্পার্ক হয় সেক্ষেত্রে এখানে প্রোটেকশন দেয় আর কি, এটার মতোই, এফডিডির মতোই। তারপর আরসিবিও, যেটা বললাম, আরসিবিও দুটার মধ্যেই পড়ে, আরসিডি এবং মানে ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস সবগুলোর মধ্যে পড়ে। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, আমার ভিডিওগুলো এমনই হয় এবং আমি চিন্তা করব সামনের ভিডিওগুলো এমনই হবে। তবে একটা ভিডিও যদি কেউ সম্পূর্ণ প্রপারভাবে দেখে, আমি এভাবে চিন্তা করি যে খুব দুর্বল মানুষ যদি আপনি হয়ে থাকেন এবং সিরিয়াল মেনটেন করে যদি আপনি দেখেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। এই যে আমি আলোচনা করলাম বাসা বাড়িতে যে আপনি শুধুমাত্র আরসিবিও ব্যবহার করবেন, এটা নিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু আমি এগুলো আলোচনা করে দিলাম, কারণ এগুলো নিয়ে যদি আমি আবার আলাদাভাবে বারবার ভিডিও সবসময় করতে যখন শুরু করব, তখন মানুষ বলবেন এত ধরনের সার্কিট ব্রেকার। আমি আপনাকে এই জন্য আগেই সার্কিট ব্রেকার কত ধরনের হতে পারে একটা ধারণা দিয়ে দিলাম। এর পাশাপাশি আরও অনেক ধরনের সার্কিট ব্রেকার হয়ে থাকে, যেমন কোথাও বজ্রপাত হচ্ছে, ট্রিপ করে ফেলবে, কোথাও আগুন ধরে গেল, ট্রিপ করবে, এরকম বহু ধরনের সার্কিট ব্রেকার হয়ে থাকে, যেটা সচরাচর বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। তো যাই হোক, আজকের কথা না বাড়ায়, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। যদি আমার পাশে থাকতে চান বা আমাকে যদি আপনার পছন্দ হয়, যদি মনে করেন যে আমি এগিয়ে গেলে আপনাদেরও আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, বিভিন্ন ধরনের গবেষণা জিনিসও আমাদের কাছে নিয়ে আনতে পারবো, গবেষণা করে অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো, তাহলে মিনিমাম একবার মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে কোনো কিছু কেনাকাটা করেন। হয়তোবা আপনারা এখন জানেন বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় একটা অনলাইন শপ এখন মিস্টার আরডিনো, সেখান থেকে যদি আপনি কোনো কিছু কেনাকাটা করেন, যে নির্দিষ্ট একটা যে প্রফিট পাবো সেটা কাজে লাগিয়ে আমি আপনাদেরকে একটা জায়গাতে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক বড় বড় প্রকল্প বাংলাদেশে হয়, ইউসেফ থেকে শুরু করে টিটিসি বা অনেক জায়গা, এগুলো সরকারি জায়গা, কিন্তু আমার কোনো সরকারি জায়গা না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান। আমি চেষ্টা করি আপনাদেরকে যতখানি আমি পাই তার থেকে আপনাদেরকে সব কিছু দিয়ে দেওয়ার। তো যাই হোক, আজকের কথা না বাড়ে, আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ।